সিস্টেমটা রেডি করে দিচ্ছি, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাফতুন হোসেন তাজ, সেন্ট জেভিয়ার সেকেন্ডারি স্কুল। আমি এবার সদ্য ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। তোমরা আজকে দেখতে পাচ্ছ যে আজকে আমরা বাংলা প্রথম পত্র সোনার তরী পদ্য নিয়ে কথা বলবো। গতকাল আমরা গদ্য নিয়ে কথা বলেছিলাম অপরাজিতা। অপরাজিতা সম্পর্কে আমরা যা জানলাম যে আমরা ক্লাস থেকে যে জিনিসটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরই লিখেছেন। আমি গতকালকে বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা পড়লে আর একটা তোমরা কমন ইজিলি পেয়ে যাবা। তোমরা যদি সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর কবি পরিচিতি পড়ো, সোনার তরীটাও যেমন কমন পাচ্ছ এবং তুমি অপরিচিতও কমন পাচ্ছ। তা আজকে আমরা সোনার তরী সম্পর্কে আমরা যা জানবো যে অনেক সময় আমরা এইচএসসি যারা 24 যারা পরীক্ষা দিব তোমাদের 40-50 দিনও নেই, তোমরা অলরেডি এই কবিতাটা ভালো মতো পড়েছো, এবং যারা এইচএসসি 25 তো তোমরা এবার নতুন নতুন পড়বে। তো তোমরা হয়তো এতদিনে পড়ে ফেলেছো, প্রথম পড়লে মনে হয় যে মাথা উপর দিয়ে যাচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে এটা কিছুই বোঝা যাচ্ছে না। কারণ এই জিনিসটা হচ্ছে রূপক কবিতা, উনি একটা দিয়ে আরেকটাকে লিঙ্ক করেছেন। উনি নৌকা দিয়ে আরেক অর্থ বুঝেছেন, পরপার দিয়ে আরেক অর্থ বলেছেন, কৃষক দিয়ে আরেক অর্থ বুঝিয়েছেন। তা আমরা জিনিসগুলো আছে ক্লিয়ার করবো। আর সোনার তরীটা মাত্র 42টা লাইন। আমরা যদি 42টা লাইন থেকেও যদি মাত্র 42টা থেকেও যদি একটা করে যদি কোশ্চেন করি, হয় মাত্র 42টা কোশ্চেন। তো আমরা যদি এখানে আজকে 35টা মতো কোশ্চেন সলভ করে ফেলি, তার আর এই কবিতার কিছুই থাকছে না। তোমরা যদি কবিতাটা একবার ভালো মতো পড়ে ফেলো তো তোমাদের আর কোনো কিছুই প্রবলেম হবে না। তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি সোনার তরী। তো তোমরা সাথেই থেকো। যারা যারা পিডিএফটা পেতে চাও তোমরা যে জিনিসটা শেয়ার করে দাও, শেয়ার করে গ্রুপে একটা স্ক্রিনশট দিয়ে দাও, ভাইরা তোমাদের সাথে সাথে পিডিএফটা দিয়ে দিবে। আর তোমরা যারা যারা অ্যান্সার করতে যাচ্ছ তোমরা কমেন্টে জাস্ট অ্যান্সারগুলো লিখবে। অ্যান্সার লেখার সময় 1 নং প্রশ্নের উত্তর বা 1-এর খ 1-এর গ এভাবে একটু লেখো, নাহলে বোঝা যায় না কোনটা খ কোনটা গ। ওকে, তো আমরা যদি আজকে শুরু করি, আজকে আমাদের প্রথম দিয়ে শুরু করব হচ্ছে সোনার তরী। সোনার তরী লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, আমরা যদি প্রথম স্লাইডে চলে যাই ভাইরা, প্রথমে আসে সোনার তরী সম্পর্কে। ওকে, তো সোনার তরী সম্পর্কে আমি বিভিন্ন স্লাইডকে সুন্দর সুন্দর করে স্লাইড ভাবে তৈরি করেছি। তোমরা যদি আজকে প্রথম গল্পটি যে পদ্ধতি পড়বো সেটা হচ্ছে সোনার তরী। কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর যিনি জন্মগ্রহণ করেছেন 1861 এবং মৃত্যুবরণ করেছে 1941 সাল। তোমরা যারা ক খ জন্য পড়ছো এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। ক যেমন ডিরেক্ট হুবহু অ্যান্সার তোমাদের যে লাইনটা দিয়ে দিয়েছে হুবহু বইয়ের যে লাইনটা হুবহু এটা তুলে দিতে হয়। যেমন কত মাত্রার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ডিরেক্ট এগুলো যদি না জানো বানিয়ে লেখা কোনো চান্স নেই। তোমরা গ এবং ঘ ইজিলি বানায় লিখতে পারো, কিন্তু এটারও লেখার টেকনিক আছে, আমি বলে দিব। কিন্তু যারা খ লিখবে খ লেখার সময় তোমাদের অনেক সময় একটা চরণ দিয়ে বলে যে এটি ব্যাখ্যা করো, বুঝিয়ে লেখো। তখন তোমরা এত বড় খ অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং খ বা 1 নং প্রশ্ন উত্তর খ লেখার পর আমরা 2 প্যারায় লিখবো। প্রথম প্যারায় কি লিখবো? যে এই চরণটা তোলার কোনো দরকার নাই। তোমরা কি লিখবে? এই চরণটি রবীন্দ্রনাথ ঠাকুর ব্র্যাকেটে জন্মসাল আর মৃত্যুসাল লিখে দিবে। এটা লিখলে স্যার 1 দিয়ে দিবে তোমাকে, আর স্যার দেখবেও না যে তুমি কোন সম্পর্কে লিখছো। কারণ তুমি যদি একটা প্রেজেন্ট করো যে এই চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্র্যাকেটে এটা লিখে দাও এবং সোনার তরী কাব্যগ্রন্থ থেকে এই চরণটি নেওয়া হয়েছে, তাহলে তোমরা ইজিলি 1 পেয়ে যাচ্ছ। এবং পরে যে লাস্টে যে এক্সট্রা কথা লিখবে আরেক প্যারায়, ওটার জন্য 1 দিয়ে দিবে। তার মানে তোমরা ইজিলি 2-এ নিতে পারবা, ইজিলি ক্র্যাক করে ফেলতে পারতেছো। ওকে, এটা তো গেল খ নিয়ে। আমরা যদি একটু সোনার তরীতে আসি, যে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, অলরেডি আমি বলেছি জিনিসটা প্রথমেই আসে উৎস। সোনার তরী উৎস কি? সোনার তরী উৎস রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা সোনার তরী কাব্যগ্রন্থ থেকে। এটা সোনার তরী হবে, শুধু কবিতা না, সোনার তরী হবে এখানে। ওকে, তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী কাব্যগ্রন্থ থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? সোনার তরী কাব্যগ্রন্থ থেকে সোনার তরী কবিতা নেওয়া হয়েছে। ইজি, এটা ভুলার কোনো চান্সই নেই। ওকে, তো পরে আসে মাত্রাবৃত্ত। ওকে, এটা হচ্ছে কোন ছন্দে লেখা হয়েছে। অনেক কবিতা অনেক ছন্দে লেখা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বেশিরভাগ কবিতাই
সরি মাত্রাবৃত্ত কবিতাই লিখেছেন, এবং অনেক সময় অক্ষরবৃত্ত কবিতাও আছে, সংলাপ নির্ভর কবিতাও আছে। সংলাপ নির্ভর কবিতা কি? একজন আরেকজন যে ডায়লগ টাইপ কথাবার্তা, যেমন আমরা তাহারই পরে মনে যদি চিন্তা করি, ওখানেও কিন্তু সংলাপ নির্ভর। তো আমরা যে মাত্রাবৃত্ত বলি, মানে একটা ছন্দে ছন্দে তিনি আগাবেন, যেমন রাশি রাশি ভাড়া ভাড়া, মানে একটার সাথে একটা লাইনের সাথে একটা লাইনে মিল আছে। তো এরকমই যে প্রথম লাইনটা শেষ, পরের লাইনটা শুরু, এইভাবে হচ্ছে মিল রাখাটাকে মাত্রাবৃত্ত বলে। আচ্ছা, প্রথমে হচ্ছে মাত্রাবৃত্ত তো বুঝলাম, প্রথমে আসতে পারে যে এটা কোন কোন ছন্দে লেখা হয়েছে মাত্রাবৃত্ত, কিন্তু আমরা অনেকেই জানি না যে আমরা অনেক সময় বলি যে আমাদের পাঠ পরিচিতিতে লেখা আছে যে এটা মাত্রাবৃত্ত কত 8+5, এটা আসে। অনেক সময় বলে যে কত মাত্রার 8+5, এখন বলতে পারো যে 8 কি 5 কি। তো আমরা এখানে পরের লাইনে বলে দিয়েছি যে 8 হচ্ছে পূর্ণ পর্ব আর 5 মাত্রার হচ্ছে অপূর্ণ পর্ব। তো আমরা বলতে পারি যে অনেক সময় কোয়েশ্চেন আসে, এডমিশনে কোয়েশ্চেন আসে, একটু ক্রিটিক্যাল ভাবে কোয়েশ্চেন আসতে পারে যে 8 মাত্রাটা পূর্ণ না অপূর্ণ। এটা কিন্তু আমরা অনেকে জানতাম না। আমি আজকে জিনিসটা তুলে ধরলাম, কারণ আমি আমার অ্যাডমিশন টাইমে এটা ফেস করছি যে আমি এক জায়গায় কোশ্চেন দেখছিলাম যে সোনারতরে পদ্যে অপূর্ণ মাত্রা কতটি। তা আমি তো বুঝলাম না, আমি তো পড়লাম 8++, এখানে অপূর্ণ কোত্থেকে আসলো? এটা হচ্ছে পূর্ণ, এটা হচ্ছে অপূর্ণ, ঠিক আছে? ওকে, তো এরপরে হচ্ছে তোমাদের এখানে খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো স্কিপ করলেও চলবে, এগুলো আসে না। হ্যাঁ, অনেক সময় হ্যাঁ হ্যাঁ না 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 তোমাদের সময় এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমার আসছিল যে এই লাইনটা তুলে দিয়ে বলছে এটা কত মাত্রার, আমি তো ভাই বুঝলাম না এটা কত মাত্রার, এটা হচ্ছে 8 মাত্রার। এটা ইম্পর্টেন্ট, শুধুমাত্র এটাই ইম্পর্টেন্ট, এই টুকটা আর এই যে অপূর্ণ এইটা আর হচ্ছে 8, এটা হচ্ছে 8 মাত্রার। একটুকি তোমাদের জন্য এনাফ, এছাড়া এখানে আর কিছু পড়া লাগবে না। আর যে এটা তো জানোই যে সোনারতরী কাব্যগ্রন্থ থেকে তোমাদের নেওয়া হয়েছে। ওকে, তো এরপরে যে ইম্পর্টেন্ট ইস্যুটা, এটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার থেকে নেওয়া। তাও আমি এখানে কেন দিছি এটা তোমরা বুঝতে পারবা, কারণ আমাদের সর্বনাম যেটা আছে, সর্বনাম হচ্ছে নামের মানে বিকল্প হিসাবে যেটা ইউজ করা হয়, এটা হচ্ছে সর্বনাম। এই কবিতায় আমরা সর্বনামে ব্যবহার অনেক দেখতে পাই এবং এটা অনেক ইম্পর্টেন্ট। কিভাবে? আমরা যে সর্বনামে ক্লাসিফিকেশন বা প্রকার ভেদে যদি চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এটা কাকে বলে এটা পড়া কোনো দরকার নাই। সাপেক্ষ সর্বনাম কোন জিনিস এটা জাস্ট তোমাদের জানতে হবে, কারণ তোমরা বাংলা সেকেন্ড পেপারে ক্লাস করতে আসো নাই। ওকে, তো তোমরা হচ্ছে সাপেক্ষ সর্বনাম জিনিসটা কি? সাপেক্ষ সর্বনাম জিনিসটা আমাদের এখানে ইউজ করা আছে, যেমন যেমন কর্ম তেমন ফল। এই যে যেমন তেমন, এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। যেমন তেমন, যিনি তিনি, সে কে, এভাবে। তো এভাবে হচ্ছে কি আমাদের, যেমন যত গর্জে তত বসে না, যত তত, যত গর্জে তত বসে না, এগুলো সব বাগধারা। যেমন বুনো আলো বুনউল, তেমনি বাগা তেঁতুল। এই যে উল তেঁতুল, মানে একটার সাথে একটা মিল রেখে যে মাত্রা ইউজ করা হচ্ছে, এটাই হচ্ছে সাপেক্ষ সর্বনাম। একটা সাপেক্ষে আরেকটার তাল মিলানো হচ্ছে, যেমন যেমন তেমন, যে সে। ওকে, তো তারপর হচ্ছে আমরা যদি চিন্তা করি যে ওকে, এখানে তো আমরা বুঝতেই পারলাম। যেমন এই কবিতায় কথা হচ্ছে ভাই এটা কেন পড়লাম, কারণ এই কবিতায় সাপেক্ষ সর্বনাম ব্যবহার করা হয়েছে। কিভাবে ব্যবহার করা হয়েছে? এই যে আমরা যদি প্রথমে ব্যবহার করি, যত চাও তত লও ধরণী তরে, তো এই লাইনটা হচ্ছে আমাদের সোনারতরী কাব্যগ্রন্থ থেকে আসছে। এটা অনেক ইম্পর্টেন্ট যে এটা কি, এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এটা এই লাইনটা তুলে দিয়ে বলতে পারে যে এটা কোন ধরনের সর্বনাম, বা সাপেক্ষ সর্বনাম নিচে কোনটি, 3-4টা লাইন দিয়ে দিবে, এবং এটাও দিতে পারে, এগুলাও দিতে পারে। এগুলো দেওয়ার চান্স খুবই কম, কারণ এগুলো তোমাদের উদাহরণের বাইরে, যেহেতু এটা তোমাদের কমন এবং বইয়ের লাইন, সো এই লাইনটা আসার চান্স অনেক বেশি। ওকে, দেখি ভাইরা, হ্যাঁ ভাইয়ারা এমসিকিউ করাবো। আচ্ছা, অনেকে লিখতেছো যে মাত্রা হচ্ছে 5+8, এটা লিখলে কেটে দিবে ভাইয়া। তোমরা অনেকে লিখছো 5+8, না, তোমাদের লিখতে হবে 8+5। এটা যদি তুমি চেঞ্জ করে ফেলো, জিনিসটা কেটে দিবে, কারণ পূর্ণটা প্রথমে রাখতে হয়, অপূর্ণটা পরে রাখতে হয়। পূর্ণ 8, অপূর্ণ 5, ঠিক আছে? আমি অলরেডি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি জিনিসটা। এটা যদি কোনো কারণে চেঞ্জ করে ফেলো, স্যার যদি বুঝে যে স্যারের মাথায় যদি চিন্তা আসে যে পূর্ণটা অপূর্ণ চেঞ্জ করে ফেলছে, আর তোমাদের দিকে কাটা। আর যারা ডিউতে রিটেন দিবা,
তোমরা যদি কোনো কারণে 5+8 লেখো, স্যার দেখা যাবে তোমার খাতায় চেক করা বন্ধ করে দিবে যে এই ছেলে কি লিখলো এটা। তো বুঝতেই পারতেছো জিনিসটা খুবই যে অনেক ইম্পর্টেন্ট জিনিস, যে 8+5ই লিখতে হবে সব সময়, কারণ অপূর্ণ পূর্ণ, অপূর্ণ পরে থাকবে, পূর্ণ প্রথমে থাকবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সুফিয়া কামাল তাহারি পরে মনে ভাইরা পিডিএফ তোমরা জাস্ট শেয়ার করে দাও, জিনিসটা শেয়ার করে পেজে একটা এসএস মানে হচ্ছে স্ক্রিনশট পাঠিয়ে দাও, ভাইরা বসে আছে সাথে সাথে তোমাদের এটা পাঠিয়ে দিবে। হ্যাঁ, এমসিকিউ তোমাদের বললাম তো যে আমাদের এখানে 42টা লাইন, এই পদ্যে 42টা লাইন, প্রত্যেকটা লাইন থেকে যদি একটা করে কোশ্চেন করি তাহলে হয় 42টা কোশ্চেন। আজকে তোমাদের 35টার মতো কোশ্চেন নিয়ে আসছি, তাহলে আর কি ক্লিয়ার, সবই ক্লিয়ার হয়ে যাবে আজকে। আর আমি অর্ধেকে বেশি এমসিকিউ মুখেই বলে ফেলছি, আর কিছু নাই, মাত্রাবৃত্ত তো বলে ফেলছি, সোনার তরী কাব্যগ্রন্থ তো এটা একটা এমসিকিউ। ওয়ালাইকুম আসসালাম। কোন কোন বার ক্লাস ভাইয়ার এটা তোমাদের পোস্ট করা হয়, তোমরা জাস্ট গ্রুপের সাথে একটু লিংক থাকো, তোমরা জাস্ট এই গ্রুপটা ফলো করে রাখো, তোমরা সব আপডেট পাবে। এবং আজকে আইসিটি বাংলা ক্লাসও আছে, তোমরা অবশ্যই দেখবে স্যারদের। ওকে, হ্যাঁ, যেমন তেমন হচ্ছে তোমার সাপেক্ষ সর্বনাম। ওকে, যা তা যেমন তেমন, ঠিক আছে, তোমরা যা উদাহরণ দিচ্ছ, নাম কবিতা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নাম কবিতা, বইয়ের নাম কবিতা, ঠিক আছে, এই কথাটা ঠিক আছে, যে যেটাই ওইটাই নাম। ওকে, এটা মনে রাখতে হবে, যেটা সেটাই, যে যেমন যত তত যেটাই সেটাই। ওকে, তাহলে ইজিলি মনে রাখা যায়। কারণ আমাদের সামনে আরো অনেকগুলো আছে, মানে বালুচর থেকে নেওয়া হয়েছে, তাহারি পরে মনে থেকে নেওয়া হয়েছে, ওগুলা কোথেকে যে কুই নেওয়া হয়েছে এটা খুবই কনফিউজিং ব্যাপার। বাট তোমরা যারা এখন এইচএসসি দিবা তোমাদের হয়তো এটা আয়ত্তে এসে পড়ছে অলরেডি। ওকে, তো ভাইয়ারা এই ক্লাসটা, হ্যাঁ এই পাঁচটা শেষ, আমরা এখন পরেরটায় যাই। ওকে, এইটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে বিশেষণের কয়েকটা প্রকারের মধ্যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই মাত্রাবৃত্ত ছন্দে কবিতার মধ্যে আমরা আরেকটা উদাহরণ দেখতে পাই। এটা ব্যাকরণ পাঠ, বাট আমি তাও দিয়েছি কারণ এটা এমসিকিউ আসে, এবং আমি এক ক্লাসে বলেছি যে এই টপিক পড়লে এর থেকে এক্সট্রা কিছু পড়া লাগবে না, অ্যাডমিশনও এইগুলাই পড়াবে, তুমি যেইখানেই যাও তোমাকে এটাই বলবে, তখন তোমার কাছে নতুন লাগবে না জিনিসটা। ওকে, তো আমরা তোমাদের এটা প্রকার পড়ার কোনো দরকার নেই, জাস্ট বিরক্ত হয় শব্দ, এটা মনে রাখো যে বিরক্ত শব্দ মানে কি, সেম জিনিস, যেমন ধাপ ধাপ ঝাপ 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 ঝাপ, মানে একটা সাথে একটা ইয়া করা। যেমন এখানে নিরাক্ষর বিশেষণ ইউজ করা হয়েছে কিভাবে, যখন লাল লাল কৃষ্ণচূড়ায়, তেমন সবুজ সবুজ গাছ, নীল নীল আকাশ, এভাবেই। তো এইখানে ইউজ করা হয়েছে কিভাবে, আমরা যদি লাইনটা যদি চিন্তা করি যে রাশি রাশি ভাড়া ভাড়া, এখানে রাশি রাশি হচ্ছে নির্ধারক বিশেষণ, ভাড়া ভাড়া হচ্ছে নির্ধারক বিশেষণ। তো আমরা কি বলতে পারি, আমরা যদি পরের স্লাইডটাতে আসি, যে এই যে নির্ধারক বিশেষণ কয়েকবার ইউজ করা হয়েছে, 2বার ইউজ করা হয়েছে। তো 2বার কিভাবে ইউজ করা হয়েছে, রাশি রাশি 1, ভাড়া ভাড়া 2। এই রাশি রাশি কোত্থেকে আসলো, যদি আমরা কবিতার কথা চিন্তা করি, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খোলো দ্বারা, খর পরশা, কাটিতে কাটিতে দান এলো ভরসা, একখানে ছোট ক্ষেত আমি একলা, এই সেই ভাড়া ভাড়া রাশি রাশি। এখান থেকে আমরা দেখতে পারি যে নির্ধারক বিশেষণ। তো সাপেক্ষ সর্বনাম, যেটা সাপেক্ষ সর্বনাম, এটা তো আমরা অলরেডি বুঝে ফেলছি কি, যত তত, তোমাদের এক্সট্রা ইনফরমেশন পাওয়ার কোনো দরকার নাই, এই যত ততই মনে রাখো, যত চাও তত লাও, ধরনী পরে। তো কয়বার ইউজ হচ্ছে, একবার। তো আমরা যদি একদম ক্লিন করে যদি আরেকবার ইম্পর্টেন্ট বলি, যে এটা কয়বার ইউজ করা হয়েছে, একবার ইউজ করা হয়েছে, যত চাও তত লাও। আর নির্ধারক বিশেষণ কয়বার ইউজ করা হয়েছে, 2টি। এটা বেশি ইম্পর্টেন্ট, এটাও বেশি ইম্পর্টেন্ট। কি কি, রাশি রাশি ভাড়া ভাড়া, এটা আর ভুলবাই না তোমরা। ওকে, তো তারপর যদি দেখি যে এটা একটু ইম্পর্টেন্ট, যে সোনার তরী কয়বার ব্যবহার করা হয়েছে। তো আমার জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেনে আসছিল যে ঠাই নাই কয়বার বলা হয়েছে। তো আমি কনফিউজ হয়ে গেছিলাম যে ঠাই নাই তো 2বার, তাহলে তো অ্যান্সার হবে 2।
অ্যান্সার তো তাহলে 2, মানে 2। তো আমি তো কনফিউজ হয়ে গেলাম, কিন্তু কোশ্চেনটা ছিল ঠাই নাই কয়বার, নট ঠাই নাই। একবার বললে হয় 2 বার, যদি ঠাই নাই দুটো একসাথে বলে তাহলে 1 বার। বুঝতে পারছো ব্যাপারটা? জিনিসটা আমি ভুল করছিলাম, কারণ হচ্ছে এই পুরাটা তুলে দিয়ে বলছিল কয়বার, তা আমি তো 2 বার ভেবে দুই দাগায় দিয়ে আসছিলাম, বাট এটা হবে না। কত ঠাই নাই যদি শুধু বলে তাহলে হবে 2 বার, ঠাই নাই যদি বলে তাহলে হবে 1 বার। ওকে, জিনিসটা বুঝতে পারছো? আর এই যে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, সোনার তরী কয়বার বলা হয়েছে। অনেকে বলতে পারে যে কবিতার নাম সোনার তরী, তো অনেকবারই বলছে, বাট আসলে না, অনেকবার বলে নাই। যেমন আমার কোনো কিছু মনে হয় যে তাহারি পরে মনে কয়বার বলা হয়েছে, তাহারি পরে মনে কবিতার নামই তাহারি পরে মনে, তো অনেকবারই বলার কথা। তো তখনই কনফিউজ হয়ে যায় 3 আর 4-এর মধ্যে কোনটা দাগাবো, দেখা যাবে অ্যান্সার হচ্ছে 2। তো এইটাই হচ্ছে মেইন সমস্যা। তাহলে ইম্পর্টেন্ট কোনটা? এইটা ইম্পর্টেন্ট, কয়বার বলা হয়েছে? 1 বার। ঠাই নাইটা বুঝাইলাম, এই দুটার মধ্যে কনফিউজ খাও না। 1 বার বললে 2 বার, 2 বার বললে 1 বার। তারপর এটা তো বললামই মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া তোমাদের এখানে খুব একটা কনফিউজ করার মতো কোশ্চেন এটা ছাড়া আর কিছু ছিল না। ওকে, হ্যাঁ সুন্দর, আমি অনেক সুন্দর কথা বলি, তাহলে পুরোটা ক্লাস দেখো, তাহলে তোমার জন্য উপকৃত হবে। আচ্ছা, তোমরা যারা আছো তোমরা একটু কাইন্ডলি ফ্রেন্ডে মেনশন করে দাও, তোমরা পিডিএফটি পেয়ে যাবে এবং সামনে থাকো। তোমরা এই রয়্যাল এডুকেশনকে ফলো করে রাখো, তোমাদের আজকে আইসিটি ইংলিশ ক্লাসও হবে এবং সামনে আরো ভালো ভালো আপডেট আসবে, তোমরা সাথেই থাকো। বাংলা ফার্স্ট পেপারে এমসিকিউ করতে কি পারবো? হ্যাঁ, তোমাদের এই যে একটু পরে বললাম তো যে এমসিকিউ আমরা ক্লিয়ার করব। এমসিকিউ আমি যখন খুঁজি এমসিকিউ, তখন আমি হার্ড কোনো এমসিকিউ পাচ্ছি না। যেমন গদ্য থেকে অনেক এমসিকিউ বের করা যায়, আমি তো অলরেডি বললাম পদ্যে আছে মাত্র 42টা লাইন, আমি প্রত্যেকটা লাইন থেকে একটা করে কোশ্চেন করলেও হয় 42টা। তো আমি আজকে 30-35টার মতো কোশ্চেন নিয়ে আসছি। তো তোমরা বুঝতেছো যে তোমরা 30টাই পারবা, কারণ আমি অলরেডি বলে ফেলছি এগুলাই আসবে। এই যে এগুলো সোনার তরী কয়বার বলা হয়েছে, এইগুলাই এমসিকিউ আসবে, আমি আগেই বলে দিলাম। ওকে, তোমরা জিনিসটা একটু শেয়ার করে রাখো, শেয়ার করে দাও ভাইয়ারা আপুরা যারাই দেখতেছো, এটা একটু শেয়ার করে দাও কাইন্ডলি। ওকে, আমরা যদি পরের স্লাইডে যাই, ওকে আমরা যদি পরের স্লাইডে যাই, এক নজরে পড়াইয়া আমরা জিনিসটা তোমার সোনার তরীটা আসলে যে রূপক কবিতা, কেন রূপক কবিতা, কেন এটাকে সার্থক রূপক কবিতা বলা হচ্ছে, তো আমি এটা পরের স্লাইড, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর মনে পড়ে, তার পরের স্লাইড হচ্ছে রবীন্দ্রনাথ সম্পর্কে, তো ওইটা বলা পরে হচ্ছে পাঠ পরিচিতি আসবে। ওই পাঠ পরিচিতি আমি না পড়ে আমি নিজে তোমাদের বলবো যে সোনার তরী কবিতাটাকে তুমি জাস্ট ইমাজিন করে কিভাবে পুরো কবিতাটা লিখে ফেলতে পারো। ওকে, তো এক নজরে যদি আমরা দেখতে পাই বা দেখতে চাই যে কবিতার নাম কি, সোনার তরী। কাব্যগ্রন্থ কিসের থেকে নেওয়া হয়েছে? সোনার তরী কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। ওকে, এটা একটা রূপক কবিতা। এটা কেন রূপক কবিতা এটা আমি একটু পরে বলতেছি, এবং রূপক কবিতা তোমরা জানো এটা কেন রূপক কবিতা বলা হয়েছে, কারণ একটা বুঝায় আরেকটাকে বোঝানো হয়েছে। যেমন তোমাকে তাল বুঝায় তিল বোঝানো হয়েছে, এরকমটাই। ওকে, যেটা আমি প্রথমে বুঝি নাই, প্রথমে বলছিলাম যে কেমনি কি মিলায়, বাট জিনিসটা আসলেই অনেক সুন্দর মিলে যায় কবিতাটা। একটা লাইনের সাথে আরেকটা লাইন পড়লেই মানে যদি রিলেট করতে পারো রিয়াল কাহিনী যেটা বলা হয়েছে আর যেটা উনি বুঝেছে, যেমন কৃষক দিয়ে কি বুঝাই ফেললো, মানে কি রকম ব্যাপার স্যাপার হয়ে গেল, আমি নিজেও বুঝিনি প্রথমে, পরে যখন আরো ভালো ডিটেলস বুঝি তখন বুঝতে পারছি। ওকে, এটাই বললাম যে গভীর জীবন দর্শন শ্রুতি কবিতা, যেমন এটা তোমার জীবন দর্শন সম্পর্কে বলা হয়েছে, যে আমরা আরো সামনে ক্লিয়ার হচ্ছে, তোমরা বুঝবা। ওকে, তারপর এটা কর্মী নয়, কর্মেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়। সরি, আচ্ছা, আমরা মরণশীল, সো আমাদের যা কর্ম করে যাব
সেটাই রয়ে যাবে সব সময়। যেমন কৃতিত্ববানের মৃত্যু নেই, এটা আমরা সবাই জানি। তো এটা হচ্ছে অনেক, ওইটারই হচ্ছে একটা পার্ট এটা, যে কৃতিত্ববানের কখনো মৃত্যু হয় না। ওকে, হ্যাঁ আমরা জানি যে 8 মাত্রা, এটা তোমরা লিখবা। 8 মাত্রা শুধু লিখে আসবা না কখনো, 8 প্লাস 5। ভাই সাউন্ডে প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই, আমরা সাউন্ড ঠিক করে ট্রাই করতেছি, দেখতেছি এখন। ভাই এখন কি ক্লিয়ার নাকি, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। একটু সমস্যা হচ্ছে আমাদের। একটু, ওয়ালাইকুম আসসালাম। এখনো হয়তো ঝিরঝির হচ্ছে, অনেকে বলতেছে যে ঝিরঝির শব্দ হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ভাইরা, ওয়ালাইকুম আসসালাম।
আমরা চেক করছি। সাউন্ড মনে এখনো ঝিরঝির ঝিরঝির হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, এখন কি মনে হয় ক্লিয়ার সাউন্ড? আচ্ছা, এখন আমার কাছে মনে হচ্ছে সাউন্ড ক্লিয়ার। ওয়ালাইকুম। আচ্ছা, তো ক্লিয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো ওকে, তো আমরা যদি শুরু করতে চাই এখন, আবার যদি আসি যে আট মাত্রা, আট মাত্রা, কিন্তু আমরা আট মাত্রা বলবো না। যখন মাত্রাবৃত্ত ছন্দ বলবে তখনই 8+5 লিখবো, ঠিক আছে? কখনো 5+8 লিখবো না। ওকে ওকে, যদি আমরা এখন আসি যে এখানে কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা প্রভাতের সময় কথা বলা হয়েছে। আমরা যে ফুল সিনটা যে দেখতে পাই, যে নৌকা নিয়ে আসতেছে, ধান কাটতেছে, বৃষ্টি হওয়ার চান্স আছে, ওই পারে হচ্ছে মেঘে ঢেকে পড়ে গেছে, এটা কখন হইছে? প্রভাতে হইছে। প্রভাত মানে সকাল, সকালে হয়েছে জিনিসটা। ওকে, সাউন্ড ক্লিয়ার। ওকে, তো এখানে আছে বাঁকা জল কিসের প্রতীক হিসাবে কাউন্ট করা হয়েছে? কাল স্রোতের প্রতীক হিসাবে কাউন্ট করা হয়েছে। কাল স্রোতের প্রতীক হিসাবে কি কাউন্ট করা হয়েছে? বাঁকা জল। বাঁকা জল জিনিসটা কি আমি একটু পরে ক্লিয়ার করছি। ওকে, তো আমরা হচ্ছে এক নজরে জিনিসটা দেখলাম যে এটা একটা রূপক কবিতা। ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা 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 এই চারটাই বেশি ইম্পর্টেন্ট। ওকে, তোমরা মেইন কথা হচ্ছে এটা প্রভাতের সম্পর্কে বলা হয়েছে। বাঁকা জলকে কাল স্রোতের সাথে তুলনা করা হয়েছে। কাল স্রোতের সাথে কেন তুলনা করা হয়েছে আমি একটু পরে বলছি। ওকে, এটা কর্মী নয়, কর্মের অধিক প্রাধান্য পেয়েছে। ওকে, আমরা যদি পরের স্লাইড দেখি। ওকে, এজ ইউজুয়াল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, এটা সম্পর্কে তো আমার নতুন কিছু বলার কিছু নেই। এমসিকিউ ক্লাস, হ্যাঁ এটা এমসিকিউ ক্লাস, একটু পরে এমসিকিউ পাবে তোমরা। এরা আমরা, হ্যাঁ পিডিএফ তোমরা শেয়ার করে দাও, ভাইয়ারা একটা শেয়ার করে দাও, আর হচ্ছে পেজটাকে কাইন্ডলি একটু ফলো করে দাও আরো ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য। তোমাদের আজকে আইসিটি এবং ইংলিশ ক্লাসও হবে। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে তো আমার থেকে তুমি ভালো জানবা, কারণ তোমরা এখন এইচএসসি দিবা আর 50 দিন পর। তো রবীন্দ্রনাথ ঠাকুর, তোমাদের যে গল্পে প্রথমে যে কবি পরিচিতিটা আছে ওইটা ছাড়া এক্সট্রা পড়া কোনো দরকার নাই। তোমরা এটা পড়লেই এনাফ। আর অনেক সময় হচ্ছে নাটক, নাটক কোনগুলা পড়বো, হাজার হাজার আছে বা কত কিছু পড়বো। তোমাদের পাঠ্য বইয়ে যেটা আছে শুধু ওই গল্প প্রবন্ধ এগুলাই পড়লেই হবে। আমরা অ্যাডমিশনের সময় এক্সট্রা পড়বো। ওকে, তো এটা ছাড়া তো আমার এখানে এক্সট্রা কিছু বলা দরকার নাই। জন্মসাল তো তোমরা জানোই, জন্মসাল তোমরা জানো। মৃত্যু 22শে শ্রাবণ। পদবী হচ্ছে কুশারি। উনি কি কি লিখছে? বাংলাদেশের জাতীয় সঙ্গীত, ভারত, শ্রীলঙ্কা, কয়টি দেশের লিখছে? 3টা দেশের লিখেছে। ওকে, তার পদবী হচ্ছে কবিগুরু গুরুদেব, ছোট গল্পের জনক। তিনি ছোট গল্প লিখেছেন, তিনি ছোট গল্পের জনক। ওনার সর্বশেষ গল্পটা ছিল মুসলমানি গল্প। আর ওনার যে গল্প গুচ্ছ, ওনার যে গল্প সংরক্ষণের যে গুচ্ছ, এটা হচ্ছে কতটি সংখ্যা? কেউ কি বলতে পারবা? গল্প গুচ্ছ সেই সংকলন, এটা গল্পটা কয়টি সংখ্যা? এসএসটা দিবা তুমি আমাদের যেই পেজ থেকে লাইভ হচ্ছে এই পেজে, তুমি জাস্ট একটা এসএস পাঠাতে দাও, তুমি সাথে সাথে পিডিএফটা পেয়ে যাবা। আমি জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটা, তোমরা স্লাইড দেখবা রাতে, আর হচ্ছে আমার ক্লাসটা জাস্ট একবার টেনে টেনে জাস্ট কোন জিনিসটা প্রবলেম হচ্ছে আমি কি বলছি সম্পর্কে জাস্ট একবার দেখলেই হবে। ওকে, তো গল্প সংকলন এটা হচ্ছে উনি 95টা গল্প একসাথে করে গল্প গুচ্ছ, যেটা গল্প সংকলন বানিয়েছিল।
আর ওনার যে ছোট গল্পের যে আবির্ভাবটা হয়েছে ওটা ছিল ভিখারিনী গল্প। ভিখারিনী গল্পের মাধ্যমে উনি ছোট গল্পের আবির্ভাব ঘটেছেন, এটাই হচ্ছে তার মেন। অনেক ছোট গল্প লিখেছেন, বাট এটা হচ্ছে তার উল্লেখযোগ্য একটা ছিল। ওকে, জন্ম শতবার্ষিকী মানে হচ্ছে উনি যেদিন জন্মগ্রহণ করেছেন তার 100 বছর পর তার জন্মবার্ষিকী হয়েছে। যেমন আমরা আমরা হচ্ছে বঙ্গবন্ধুর কথা চিন্তা করলে 1920 সালে তার জন্ম, এবং কয়েকদিন আগেই 1920 সালে তার জন্মশতবার্ষিকী হয়েছে। তো এরকমই জন্মশতবার্ষিকী যেমন বঙ্গবন্ধু যেমন আমাদের ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুর আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ উনার সম্পর্কে তার কিছু বলা কিছু নাই, তোমরা আমার চেয়ে আরো ভালো জানো। তো পরের স্লাইডে যাই। আচ্ছা, অর্ধশতবার্ষিকীরা 150, এটা তোমাদের আপাতত দরকার নাই, তোমরা অ্যাডমিশনের জন্য লাগতে পারে। যারা জিকে পড়বা আর বাংলা হচ্ছে ডিইউতে খুব একটা কবি পরিচিতি কোশ্চেন করে না, তোমরা যদি আর ইউ জে ইউর কথা চিন্তা করো সেখানে অনেক কবি পরিচিতি কোশ্চেন আসে। এমন এইচএসসি তেও খুব একটা আসে না, কিন্তু আমাদের আসছিল এবার যে মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু সাল, তো আসতে পারে যে সালগুলা একটু মনে রেখো। ওকে, আর কখনো যদি ক্ষয়ের সময় তো বললাম যে কোন একটা চরণ দিয়ে দিলে তোমরা ওই চরণটা যখন অ্যান্সার করবা যে ওই চরণটি বুঝিয়ে লেখো, তখন ক্ষয়ে কি লিখবে, খ নং প্রশ্ন উত্তর লিখবে যে চরণটি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মসাল মৃত্যুসাল ব্র্যাকেটে দিয়ে তারপর লিখবে এই চরণটি এই সোনারতরী কাব্য থেকে, সোনারতরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এইভাবে যদি একটা উৎস দিয়ে দাও প্রত্যেকটা খতে যে এই লাইনটা এইখান থেকে নেওয়া হয়েছে, তাহলে ইজিলি স্যার তোমাকে এটা দেখি 1 দিয়ে দিবে। অনেক সময় ভুল হলেও 1 দিয়ে ফেলতে পারে। ওকে, ওই স্যারের মুডের উপর ডিপেন্ড করে, সব সময় না। আর স্যারের মুড খারাপ থাকলে তোমার যতই ভালো লেখো, সাহিত্য লেখলেও তোমাকে মার্ক দিবে না, সেটা আমি অনেক ফেস করছি। যাই হোক, ওকে ওকে আচ্ছা, ওকে। তো পরে আসি যে তাকে নাইট উপাধি দেওয়া হয় 1905 সালে, 1915 সালে। তারপর গুরুদেব কে দে, এটা হচ্ছে মহাত্মা গান্ধী, যার সম্পর্কে আমরা আমার পথ প্রবন্ধ যে কাজী নজরুল ইসলাম লিখেছেন তার ওই টাইমে আমরা ভালোভাবে জানবো। তারপর এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। বিশ্বকবি কে দিয়েছেন এটা দেখতে পারো। ও 1913 সালে গীতাঞ্জলির জন্য নোবেল প্রাইজ পায়, যা দক্ষিণ এশিয়ায় প্রথম। ওকে, তারপর এই যে রবীন্দ্র যুগ, আমি কালকে বলেছিলাম এটা আমার জাহাঙ্গীরনগরে কোশ্চেন আসছিল, রবীন্দ্র যুগ কত সাল থেকে কত সাল, আমি আকাশ থেকে পড়েছিলাম, বাট তোমরা একটু জেনে রাখো, তোমরা আমার মতো আর ভুল করো না। 1901 থেকে 1940 হচ্ছে রবীন্দ্র যুগ। এই টাইমে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশি আবির্ভাব হয়েছিল, এই টাইমে ওনার সবকিছু গল্প কাব্য গ্রন্থ সবকিছু এই টাইমে বেশি প্রচলন ছিল, এই জন্য রবীন্দ্র যুগ বলা হয়। আর এই টাইমে অন্যরাও যদি কাব্যগ্রন্থ লিখে থাকে এই টাইমেও রবীন্দ্র যুগ বলা হয়ে থাকে। ওকে, তো মোট ছন্দ কয়টা, তার ছদ্মনাম হচ্ছে 9টি, আর উল্লেখযোগ্য যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে ভানু সিংহ ঠাকুর। এছাড়া হচ্ছে তিনি ছোট গল্পের জনক। ওকে, এছাড়া আর কিছু বলা কিছু নাই, আমরা একটু আগাই তাড়াতাড়ি। ওকে, আচ্ছা, এখন হচ্ছে শব্দের আবির্ভাব। আমরা এখানে অনেক সময় দেখি যে নর্মাল শব্দ থেকে একটু ভিন্ন শব্দ, যেমন আমাদের গল্পে দেখতে পারি ভরসা থেকে বর্ষা, তারপর বরসা থেকে বর্ষা, গর্জে থেকে গর্জে উঠে, তারপর ঠাই থেকে স্থান, মানে একটু চেঞ্জ হয়ে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তখনকার সময় এসবই চলতো, এইরকম ওয়ার্ডগুলাই চলতো তখন। তো এগুলা চেঞ্জ হয়ে এখন যেমন বর্ষা থেকে এখন বর্ষা হয়ে গেছে, বর্ষা থেকে বর্ষা হয়ে গেছে, সোনা থেকে স্বর্ণ হয়ে গেছে। তো আমরা হচ্ছে বলতে পারি যে এগুলা মানে আগেকার দিনে শব্দ বানান ভুল না, তখন এইসব এইভাবে লেখা হতো, এটা চেঞ্জ হতে হতে শুদ্ধ আমরা যেটাকে গর্জে হিসাবে কাউন্ট করি, বাট এটা ওই টাইমে ভুল ছিল না। অশুদ্ধ বলতে পারো, তখনকার সময় এটা শুদ্ধ হিসেবে কাউন্ট হতো। ওকে, তো এগুলা পড়তে গেলে অনেক সময় বোঝা যায় না যে কিভাবে বলছে, মানে গরজে কি আবার। তো বাট এটা হচ্ছে তখনকার সময় এটা লেখা একটা ট্রেন্ড ছিল, তো সবসময় আমরা ট্রেন্ড ফলো করি, সো উনিও হয়তো এটা ফলো করছে। ওকে, এরপরে আসতে পারে যে প্রথম চরণটি লেখো। আমার মডেল টেস্টের সময় কতে বলেছিল যে শেষ চরণটি কি এটা লেখো ক নাম্বারে, অপশন তো নাই, তোমার তো জেনে যেতে হবে।
সব ক্ষেত্রে ট্রাই করবা প্রথম লাইনটা আর শেষ লাইনটা মনে রাখা। প্রথম লাইনটা শেষ লাইনটা মনে রাখলে কি হবে, তোমাদের এমসিকিউ আসলে তো দেখলে টুক করে মেরে দিতে পারবা, কিন্তু যখন তোমাদের ক খ আসবে, খতে আসবে না কতে আসবে, তখন তোমার এইভাবে ডেট লিখতে পারবা। আর কমা দাড়ি ম্যাটার করে অনেক, তো একটু দেখে নিবা। দাড়ি না দিলেও চলবে, কারণ তোমরা এমনি সব লাইনের শেষে দাড়ি দাওই। ওকে, কমাটাই খেয়াল করবা। এরপরে মেইন ইম্পর্টেন্ট যেটা যেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশনের টাইমে ইউজ হবে, যে এটা চরণ কয়টা, চরণ হচ্ছে 42টা। কয়টা? 42টা। 42টা চরণ। 42টা চরণ থেকে যদি একটা করেও কোশ্চেন করা হয়, হচ্ছে 42টা কোশ্চেন। এত কোশ্চেন হয়ও না এই কবিতা থেকে। ওকে, স্তবক কয়টা? 6টা। স্তবক কি? এই 4-5টা লাইন নিয়ে একটা প্যারা হয়, তারপর 2টা প্যারা নিয়ে আরেকটা প্যারা হয়, এটা হচ্ছে একটা স্তবক, এটা হচ্ছে একটা স্তবক। এইভাবে কয়টা স্তবক? এইভাবে 6টা স্তবক। ওকে ওকে, এখন আসি হচ্ছে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি এটা এটা পড়লে তোমরা তো জাস্ট বইয়ে যেটা আছে এটাই মনে হয় হুবহু তোলা বা একটু চেঞ্জ করা। আমি আমার মতো করে বলছি, এটা তোমরা পড়লে পড়তে পারো, না পড়লে নাই, তোমাদের বইয়ে অলরেডি আছে। তা আমি একটু জাস্ট এটা কেন রূপক কবিতা, এটা সার্থক রূপক কবিতা কেন বলা হয়, এটা আমরা একটু দেখব। ওকে, তো আমরা প্রথমে যদি চিন্তা করি যে একটা ছোট ক্ষেত, সেখানে হচ্ছে কৃষক ধান কাটছে, সামনে দিয়ে নদী, ওই পারে একটা জঙ্গল, এদিক দিয়ে নৌকা আসছে, নৌকার মধ্যে একজন মাঝি, তিনি নৌকাটা খালি, তিনি হচ্ছে পাড়ের দিকে আসছে। এখন এটা দিয়ে আমরা কি বুঝলাম? তা আমি জিনিসটা যদি সব ক্লিয়ার করে ফেলি, সেটা হচ্ছে ছোট ক্ষেত বলতে আমাদের জীবন যে ছোট পরিধি, এটাকে বোঝানো হচ্ছে কৃষক যে উনি হচ্ছে স্রষ্টা, যে হচ্ছে সাহিত্যকর্ম তৈরি করে বা যে কৃতিকর্ম তৈরি করে, তিনি হচ্ছে কর্মী, ওনাকে বোঝানো হচ্ছে তিনি যে ধান কাটছেন সেটা হচ্ছে তার সাহিত্যকর্ম, তার ভালো কাজ, সবকিছু যা মানুষ মনে রাখবে। তো তিনি হচ্ছে অনেক দূর থেকে নৌকা আসতেছে, তিনি, এটা হচ্ছে মহাকালের প্রতীক। মানে আমাদের সাহিত্যটাকে যে ভবিষ্যতে নিয়ে যাবে কে, ওইটা হচ্ছে নৌকা, নৌকাকে বোঝানো হচ্ছে। নৌকার মাঝিকে নৌকার মাঝিকে হচ্ছে তোমার হচ্ছে পরকালের যেই তোমার মহাকালের প্রতীক বা বাহক, তাকে হচ্ছে মাঝিকে বলা হচ্ছে। তিনি যখন ধান নিয়ে যায়, তিনি হচ্ছে সব ধান যখন উঠায় দেয়, তখন বলছে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি। মানে হচ্ছে কি, মানে ঠাই নেই বলতে বোঝাচ্ছে যে সব ধানের জায়গা হয়েছে কিন্তু কৃষকের জায়গা হয় নাই। কৃষকের জায়গা কেন হয় নাই? কারণ মানুষ মরণশীল, তিনি পরপারে যেতে পারবে না। তিনি হচ্ছে সব সাহিত্যকর্ম পাঠিয়ে দিছে যাতে পরপারে নিয়ে যায়, মানে আমরা যে ওই পাশে যে জঙ্গলটা দেখতে পাচ্ছি, যাতে ওই জঙ্গলটাকে নিয়ে যায়, ওই জঙ্গলটা হচ্ছে ভবিষ্যৎ, পরকাল, তো ওখানে যাতে নিয়ে যেতে পারে। তো যখন যখন ধান তুলে দিল, তখন মাঝি বলে ঠাই নেই ছোট সে তরি। মানে হচ্ছে ধান নেওয়ার জায়গা আছে কিন্তু তোমাকে নিতে পারবো না, কারণ তুমি মরণশীল, তুমি এখানেই থাকো, তুমি যে ছোট পরিধি ছোট ক্ষেতের মধ্যে থাকো, এখানেই থাকো, তোমার সাহিত্যকর্মগুলো আমি ভবিষ্যতে প্রজন্মের দিকে আমি নিয়ে যাচ্ছি। তো এইটাই হচ্ছে বোঝানো হয়েছে। মাঝে আবার বলা হয়েছে বাঁকা জল চারদিকে যাচ্ছে। বাঁকা জল বলতে কি বোঝাচ্ছে? এখানে যে নদীর স্রোতটা, এটা সময় নিষ্ঠুরতাকে বোঝানো হয়েছে। সময় নিষ্ঠুরতাকে কেন বলা হয়েছে? যে সময় ওইভাবে স্রোতের মতো করে চলে যায়, টাইম এন্ড টাইড ওয়েট ফর না। তো আমরা এটা জানতে পারি যে সময় কখনো ওয়েট করে থাকে না। নদীর মতো করে বাঁকা জল, একটা অনিশ্চয়তা, বর্ষার যে একটা প্রতিকূল পরিবেশ, এটা যে তৈরি হয়েছে, এটা হচ্ছে বাঁকা জল দিয়ে প্রকাশ পেয়েছে। অনেক সময় বলতে পারে বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে, এটা বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? বাঁকা জল বলতে একটা অনিশ্চিত সময় বলা হয়েছে, যে কোনো সময় স্রোতের মাধ্যমে মানে সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। কিভাবে? স্রোত যেভাবে এগিয়ে যাচ্ছে, সময় ঠিক এভাবে এগিয়ে যাচ্ছে। তো আমরা এইভাবেই বুঝতে পারি বাঁকা জল। এছাড়া এখানে খুব একটা কিছু নাই, মাত্রাবৃত্ত তো বললামই। এছাড়া বললাম যে ধানগুলো হচ্ছে তার সাহিত্যকর্ম, এটা এইভাবেই। ওকে, আমরা এমসিকিউ দিকে প্রায় এসে পড়ছি। আমরা এমসিকিউ 30টা মতো আছে, এমসিকিউটা করলে তোমাদের ক্লাসটা ক্লিয়ার। কারণ সোনার তরী খুব একটা পড়া কিছু নাই, আমি জাস্ট একদম এক ধাপে এটা কেন রূপক কবিতা এটা একবারে বুঝে ফেলছি। এইভাবে হয়তো অনেকে অনেক ব্রড করে বলবে, বাট আমি কোনটা কি এটা ডেট বলে ফেলছি, সো ভেজাল হবে না তোমাদের, আশা করি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখনই আমরা এমসিকিউ সলভ করব। তোমরা যারা যারা এতক্ষণ অ্যাটেন্টিভ ছিল না, কারণ তোমরা হয়তো জানো যে আমি তো এগুলো পারি, আমি এগুলো কেন পড়বো। ওকে, ভালো কথা। এখন থেকে তোমাদের এমসিকিউটা, এখন তোমরা যারা যারা পারো, এখন তারা তোমার অ্যান্সার দাও। ওকে, তো এসে পড়েছি। ওকে, বহু নির্বাচনী, এটা আমরা দেখতে পাই যে ঢাকা ইউনিভার্সিটিতে খ ইউনিটে
10 আর 11-তে আসছে। ঢাকা ইউনিভার্সিটিতে যত যত অনেক সাল যত পুরানো তত এবার আসার চান্স বেশি, কারণ রিসেন্ট জিনিসগুলো কপি করবে না, অবশ্যই পরে অনেক আগের জিনিসগুলো রিপিট হবে। সো এটা অনেক ইম্পর্টেন্ট। শূন্য নদীর তীরে রহিনপুরী, এটা কখন বলছিল? এটা হচ্ছে একদম সর্বশেষ লাইন। এটা শূন্য নদীর তীরে রহিনপুরী, এখানে যে ভাবটি প্রকাশ পেয়েছে, এখানে কোন ভাবটি প্রকাশ পেয়েছে? শূন্য নদীর তীরে রহিনপুরী। তো অনেকে বলতে পারে যে ভয়, কারণ তিনি তো একা রয়ে গেছে, যে আমার ভয় লাগতেছে, বাট জিনিসটা অ্যাকচুয়ালি না। অনেকে বলতেছো, অনেকে ঘ বলতেছো। আচ্ছা ঘ, আচ্ছা ওকে। উল্লাস তো হবে না, তার উল্লাস ছিল না, সে তো পারলে কানতে কানতে মরে যাবে, কারণ হচ্ছে তাকে তো নৌকা নেই নেই। ওকে, তাকে পুরো রিজেক্ট করে চলে গেছে নৌকা। ওকে, তো ভয় আর বিরক্ত, বিরক্ত অবশ্যই হওয়ার কথা না, রবীন্দ্রনাথ ঠাকুর এত ক্রুয়েল হবে না। তো এটা মাইন্ড গেম করেই বলতে হবে। ভয় আর অপূর্ণ বেদনা, অপূর্ণ বেদনা, এখানে অ্যান্সার হচ্ছে অপূর্ণ বেদনা। অনেকে বলছো থ্যাংক ইউ, একের গ, ঠিক আছে, অপূর্ণ বেদনা। ভয় হবে না, কারণ সে ভয় পাচ্ছিল না, সে জাস্ট তার লাইফটাকে পূর্ণ করতে চাচ্ছিল কিভাবে, ওই পারে গিয়ে। বাট ওই পারে যেহেতু যেতে পারে নাই, তার যেহেতু বেদনাও আছে, অপূর্ণ একটা স্বপ্ন রয়ে গেছে। ওকে, তো এটার অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা, আমাদের একটু নাম্বারিং এ হয়তো প্রবলেম হয়েছে, তোমরা যে নাম্বারটা পাবা ওই নাম্বারটা অনুযায়ী বললো। ওকে, এটা 2 হওয়ার কথা, যেহেতু 3 তোমরা 3 হিসেবেই বলো, সমস্যা নাই। ওকে, সোনার তরী কবিতা সোনার ধান কতবার ব্যবহার করা হয়েছে? আচ্ছা, আমি একটু আগে বলেছিলাম যে কয়বার ব্যবহার করা হয়েছে, তোমরা যে স্লাইডটা ভালো মতো পড়ে থাকো, এটা আমার কোয়েশ্চেন না, এটা ঢাকা ইউনিভার্সিটি গ ইউনিটের কোয়েশ্চেন, যেটা এখন বি ইউনিট হয়ে গেছে। তো এটা কতবার বলছিলাম একবার যে এটা অনেক ইম্পর্টেন্ট, আমি শুধু শুধু বলি নাই যে এটা কতবার, কারণ আমি প্রথম প্রথম বলতাম যে এটা কয়বার ব্যবহার করছে আমি জেনে কি করব, কিন্তু এটাই যে দিয়ে দে সেটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা, একের গ বলতেছো অনেকে। আচ্ছা ওকে, তো আমরা যদি গল্পটা ভালোভাবে পড়ি, যে সোনার ধান, যে অ্যান্সারটা দিছো থ্যাংক ইউ, অ্যান্সার হচ্ছে 2বার। 2বার বলা হয়েছে, 4বারও না, 1বারও না, 2বার বলা হয়েছে। এটা কনফিউশন, এটা আমার, এটা আমি তোমাদের মুখস্থ করে দিতে পারবো না, যেহেতু তোমরা একবার দেখেছো সোনার ধান কবে ব্যবহার করা হয়েছে, 2বার, শেষ, আর ভুলার কোনো কথা না। ওকে, তোমরা হ্যাঁ ভাইয়ারা পিডিএফ পাবা, এটা শেয়ার করে দাও, পেজটা একটু কাইন্ডলি ফলো করে দাও, তোমরা ইজিলি পেয়ে যাবা। আর কালকে দিনের মতো আজকে খুব স্লো আগাবো না, খুবই ফাস্ট আগাবো। আর মাত্রই আছে আর 30টা মতো এমসিকিউ আছে মাত্র, শেষ হয়ে যাবে। আর কারণ সোনার তরী তোমার বড় করার কিছু কারণ নেই, ছোট কবিতা। ওকে, বুঝাইতে পারলেই হয়েছে, ক্লাস বড় করতে হবে এমন কোনো কথা না, যে ভাইয়া তো ক্লাস বড় নেয় নাই 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলছে, ক্লাস বড় করার ব্যাপার না, তোমরা শিখছো নাকি এটা মেইন কথা। ওকে, যে যে শেষ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচয়িতা কি, শেষ কবিতাটা কি, এটা বললাম যে তোমাদের এটা ইয়াতি আছে, কবি পরিচিতিতে আছে। এটা আমিও কোশ্চেন আমি বানাই দিচ্ছি না কিছু, এটা হয়তো আমি যে দিলে বানাইতে পারতাম, পরে দেখি যে রাবির সাথে মিলে গেছে। রাবির সাথে মিলে যাওয়ার কারণে তো বুঝতে পারতেছে যে আমার যেহেতু কোশ্চেন ধরছি আমি এটা, তাহলে বুঝতে পারতেছে যে যেটা আমি এটা আমি বানাইছিলাম প্রথমে, পরে দেখলাম যে রাবির সাথে মিলে গেছে, তার মানে বুঝতেছো আমি কোশ্চেন বানানোটা সার্থক। ওকে, অলরেডি এটা একজন গেস করে ফেলছে যে এরকম কোশ্চেন করা যায়। সো এটা তোমরা একটা অ্যান্সার দাও, গল্প, নাটক, না উপন্যাস, না প্রবন্ধ, এটা বইয়ে ডিরেক্ট লাইন আছে, তোমরা কাইন্ডলি অ্যান্সার করো। অনেকে বলতেছো গ গ গ, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা না, তোমরা গ কেন বলতেছো? উপন্যাস, না 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 না, উপন্যাস হবে না, না গল্পও না, এটা প্রবন্ধ, অ্যান্সার হচ্ছে প্রবন্ধ। তোমরা যারা যারা গ বলছো আর গ বলছো, এটা হচ্ছে প্রবন্ধ। যে সহজ কোশ্চেন বলছো সেই কোশ্চেন অ্যান্সারটা ভুল দিছো। ওকে, এটা হচ্ছে প্রবন্ধ। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমরা যদি পরের স্লাইডে যাই,
ওকে, আমরা যদি পরের স্লাইডে যাই, আচ্ছা যদি কোনো কারণে কোনো মনে হচ্ছে যে এটা উপন্যাস, তোমরা একটু চেক করে নিও। আমার কাছে মনে হচ্ছে যে এটা তোমাদের প্রবন্ধই। ওকে, তো 6 নম্বরে আসি। নাম্বারিং একটু সমস্যা আছে, তোমরা একটু নাম্বারটা ক্লিয়ার করে নিও। ওকে, সোনাতরীর মর্মবস্তুটা কি? ওকে, এর মর্মবস্তুটা কি তোমরা একটু কাইন্ডলি অ্যান্সার দিয়ে দাও। ওকে, তো সোনার তরী আমার মর্মবস্তুটা কি? গ ইউনিটে আসছে 5-6। তো এটা কি প্রকৃত প্রেম? প্রকৃত প্রেম হওয়ার চান্স থাকার কথা না, কারণ হচ্ছে প্রকৃত তাকে ছেড়েই চলে গেছে, প্রকৃত প্রেম হবে না। আত্মনির্ভরতা এখানে কিছুই ছিল না, সে কারোর উপর নির্ভরশীল ছিল না, সে জাস্ট অসহায়ের মতো বসেছিল। তো অসহায়ের মতো বসেছিল 6 খ। আচ্ছা, অনেকে বলতো 6 খ, 6 খ। ওকে, যারা যারা বলতেছো শক্তি নির্ভর, হ্যাঁ ঠিক আছে, প্রকৃতি নির্ভর। গুড, যারা যারা অ্যান্সার দিয়েছো থ্যাংক ইউ। হতাশার কিছু কারণ নেই, সে হতাশা ছিল না। ওকে, আমরা যদি পরের স্লাইডে যাই। ওকে, সোনার তরী কি জাতীয় কবিতা? ওকে, একটু আগে তো আমি এটা অলরেডি তোমাদের বলে ফেলেছি, এবং কি জিনিসটা এটা আমি বুঝাই ফেলেছি যে কেন এটা হয় সনেট নাকি ব্যঙ্গ আর রূপক না শোক কথা। এটা তো তোমরা জানবেই যে এটা অলরেডি আমি এটা ক্লিয়ার করেছি যে এই জিনিসটা রূপক কবিতা। রূপক কবিতা, রূপক কবিতা কেন? কারণ একটা জিনিস বুঝাইলে আর একটা জিনিসকে বুঝাচ্ছে, এটাই হচ্ছে রূপক কবিতা। ওকে, ওকে, তো ঠাই নাই ঠাই নেই। আচ্ছা, এখানে হচ্ছে তোমার কবিতার লাইনটাকে জাস্ট ফিল ইন দ্য গ্যাপস হিসাবে রেখে দিচ্ছে, ফিল ইন দ্য গ্যাপস হিসাবে যে ঠাই নাই ছোট সে তরি। তারপরের লাইনটা কি? এখানে কি হবে? ওকে, আচ্ছা 9 নাম্বারটা অ্যান্সার দিয়ে দাও তোমরা। এখানে একটা ফিল ইন দ্য গ্যাপস হবে যে এই লাইনটাতে, এই গ্যাপটাতে কোনটা বসবে, কোনগুলা বসবে? 9 খ। আচ্ছা, আচ্ছা এটা এটা আমারই হবে, এটা আমারই হবে, এটা ভুল হয়েছে একটু, আমারই। এখন অ্যান্সার দাও তোমরা। ঠিক আছে, এই দুটোর মতো কনফিউজ হও না। আমার এটা খুবই শুদ্ধ, তখন আমার একটু স্টাইল ভাবে লিখতো, তাহলে এটা হবে। ওকে, ঠিক আছে, গুড। প্রথমে তো তোমরা এটা দিয়ে দিছিলা, ঠিক আছে, এটা দেওয়া স্বাভাবিক যেহেতু এই অপশনটা ভুল ছিল। তো প্রথম দিকে ঠিক ছিল, পরে চেঞ্জ করবো, এটা দিয়ে চেঞ্জ করছো, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো সোনান্তরী কবিতা বাংলায় কোন মাসের কথা বলা হয়েছে? ওকে, আমরা যদি বলো তোমরা এটা কোন কোন মাসের কথা বলা হয়েছে? তোমরা 10 লিখে তারপর অ্যান্সারটা লিখো যে এইটার মধ্যে কোনটা। আমরা যদি ঋতুর কথা চিন্তা করি, ঋতুর কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই যে বর্ষা, বর্ষা ঋতুর কথা বলা আছে, বর্ষা ঋতুর কথা বলা আছে। ওকে, আষাঢ় শ্রাবণ হচ্ছে বর্ষা, তাহলে অবশ্যই শ্রাবণের কথা বলা হয়েছে।
যেহেতু বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ যেহেতু বর্ষা, তাহলে সেই হিসাবে শ্রাবণ। ওকে, যারা বলেছে থ্যাংক ইউ। ওকে ওকে, তারপর কৃষক ভরসা না পাওয়ার কারণ কি? ওকে, কৃষক ভরসা পাওয়ার কারণ কি, না পাওয়ার কারণ কি? ভরসা না না পাওয়ার কারণ, আমি হলে নাটা পড়তাম না কখনোই, কারণ আমি জাস্ট কখনোই আমি না খেয়াল করি না, সবসময় হচ্ছে ভরসা পাওয়ার কারণ কি ভাবে পড়ে ফেলতাম যখন পরীক্ষা দিতাম। ওকে, তো ক্লিয়ারলি বুঝতে হবে যে এখানে না বলছে। ওকে, তোমরা নাম্বারটা উল্লেখ করে লেখো। 10-11 ঘ। আচ্ছা, ওকে। তো ফসল তোলার তারা তো কখনোই ছিল না। আর গ্রামীণ পরিবেশ, হ্যাঁ গ্রামীণ পরিবেশ বাদে ছিল যে তোমাদের মেঘে ঢাকা ছিল, খারাপ ছিল, বাট তাও বাদ। এই দুইটার মধ্যে কনফিউজ আসতে পারে যে নদী তো অনেক স্রোতে চলতেছে, কিন্তু জিনিসটাকে যেহেতু শ্রাবণ বলা হয়েছে, তাহলে অবশ্যই বর্ষাকে ইন্ডিকেট করা হয়েছে। এই পুরাটাকে তোমার বর্ষাকে খারাপ বলা হয়েছে, কখনো নদীকে খারাপ বলা হয় নাই। বর্ষার যে রূপটা ওইটাই তুলে ধরছে, নদীর খারাপ রূপটাকে তুলে ধরা হয় নাই। বর্ষা কিরূপ খারাপ হইতে পারে ওইটাই তুলে ধরা হয়েছে, সব বর্ণনা করে ফেলতে পারে। ওকে ওকে, ধান কাটা শেষ হওয়ার মধ্য দিয়ে কবিতাতে কি প্রকাশ পেয়েছে? ধান কাটা শেষ, এটাতে কি বোঝানো হয়েছে? ফসল তোলার তারা ছিল না, একটু আগেই বললাম। তোমরা নাম্বারটা কাইন্ডলি উল্লেখ করো, আমি বুঝতেছি না যে খ খ লিখতেছো, গ গ লিখতেছো, বোঝা যাচ্ছে না। ওকে, ওকে, অনেকে ক বলছো। আচ্ছা, ফসল কাজ সম্পূর্ণ, ফসল দিয়ে তো কখনোই ফসল বুঝাবে না, ধান দিয়ে ফসল বুঝাবে না, এটা প্রথমেই বোঝা যাচ্ছে যে এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা হবে, যেহেতু এটা রূপক কবিতা। তাহলে না, 12 গ কিভাবে হয়? 12 গ ফসল দিয়ে কি ফসল বুঝাবে? এটা তো রূপক কবিতা। ধান বুঝাইলে অবশ্যই তার অপোজিটটাকে বুঝাবে, যেহেতু এটা রূপক কবিতা। ফসল দেখলেই বাদ। ওকে, কারণ বলবে একটা, বুঝাবে অন্য একটা, এই দুইটার মধ্যে থেকে একটা কোনটা হবে? একজন বলছে 12 খ আর একজন বলছে 12 ক। সিকিউর জন্য কি করবো একজন লিখছে, সিকিউর জন্য। ওকে ওকে, আমি তোমার কথা বলতেছি যে সিকিউর জন্য কি করবো, আমি জাস্ট এটা বলে তোমাকে বলতেছি। একজন লিখছে সিকিউর জন্য কি করব। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার ক খ মধ্যে তোমাদের এত কনফিউজ। ওকে, আচ্ছা, সাউন্ড তো মনে হয় ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই না? ওকে, তো ধান কাটা শেষ হওয়ার মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? কর্মের পরিণতি। কর্মের পরিণতি দিয়ে বোঝানো হয়েছে, যে লাস্টে কি বোঝানো হচ্ছে? কর্মের পরিণতি। ওকে, ওকে, একজন বললো যে সিকিউর জন্য কি করব। সিকিউর জন্য তোমাদের সিকিউর যে ক, ক হচ্ছে এমসিকিউ ক্লিয়ার করলে ক হয়ে যাবে। খ অনেকটা সিকিউ, তোমাদের এমসিকিউ গুলো সলভ করলে, প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখলে সলভ হয়ে যাবে। গ এবং ঘয়ের জন্য কি করব? ঘয়ের জন্য আমি যে বললাম যে কোনো একটা যদি র্যান্ডম একটা ইয়াদে বলে যে শেক্সপিয়ার হচ্ছে তোমার এই কাজ করে গেছে, তাকে আমরা এখন মনে রাখতেছি, তুমি কিভাবে এটাকে রিলেট করতে পারবা? গতে বললো, তখন তুমি কি করবা? যে এটা যেহেতু রূপক কবিতা, যেহেতু সাহিত্যকর্মে মৃত্যু নেই, সাহিত্য লোকের মৃত্যু নেই, তাদের কর্ম সারাজীবন বেঁচে থাকে, এইভাবে শুরু করবা। এটা হচ্ছে এক লাইনে শেষ করবা বা 2 লাইনে লিখবা, পরে একটা প্যারা দিয়ে, পরে যখন গ লিখবা, তুমি গ যখন লিখতেছো প্রথমে হচ্ছে একটা জ্ঞান স্তর দিবা যে এটা ওর সাথে রিলেটেড। কেন? কারণ হচ্ছে সাহিত্যকর্মে মৃত্যু নেই, শেষ। এরপরে যে আরেকটা প্যারা দিয়ে লিখবা, তখন উদ্দীপক লিখবা না। অনেকে এরপরে উদ্দীপক লিখে ফেলো, স্যাররা উদ্দীপক চাবে না। প্রথমে যদি তুমি ক্লিয়ার করে ফেলো তাহলে শেষ, স্যার উদ্দীপক পর্যন্ত পড়বেও না।
তো প্রথমে যে 2 লাইন দেখলা যে এটা কেন রিলেটেড, তারপর লিখবা হচ্ছে ওকে, তারপর লিখবা হচ্ছে এই কবিতাটার সম্পর্কে শর্টকাট, এত ব্রিফ দেওয়া দরকার নাই, জাস্ট বলবা যে এখানে কবি যে কবি যে ধান কেটে বসেছিল, নৌকা আসতেছিল, চারিদিকে বাঁকা জল খেলছিল, ওই পারে পরপারে মেঘে ঢাকা ছিল একটা বাগান, কিন্তু প্রতীকী অর্থে তিনি কৃষককে, তিনি নিজেকে স্রষ্টা হিসাবে, ধানকে সাহিত্যকর্ম হিসাবে, নৌকাকে মহাকালের প্রতীক, মাঝিকে মহাকালের বাহক, পানিকে তোমার মহাকালের কালস্রোত, এবং ওই পার্কে পরপার্কে হিসাবে কাউন্ট করা হয়েছে। এরপরে জাস্ট এটা লিখলে স্যার একদম বুঝে গেছে তুমি কবিতাটা ফুল পারো, শেষ। আমি যেটা বললাম এটা 7 লাইনই শেষ। ওকে, তারপর লাস্ট 2 লাইনে লিখবা যে এর জন্য বলা যাচ্ছে যে সাহিত্যকর্মের মৃত্যু নেই। তারপরে চলে যাবে উদ্দীপক বলে দিবা যে উদ্দীপক বেশি বড় লেখা দরকার নেই, 3 লাইন লিখলে এনাফ, উদ্দীপক না লিখলেও কোনো সমস্যা নেই, বাট যেহেতু সৃজনশীল একটা ফরম্যাট আছে উদ্দীপকটা লিখে, উদ্দীপক জাস্ট 2 লাইন যে রহিমা এটা এর জন্য বলছে বা শেক্সপিয়ার এটার জন্য বলছে, তাই হচ্ছে উপরে আমার সোনার তরী কথকগুলোর সাথে মিল পাওয়া যায়। তো লাস্টে আরেকটা প্যারা দিয়ে লিখবা সুতরাং বলা যাচ্ছে যে, বা পরিশেষে বলা যায় এর জন্য মিল পাওয়া যায়, শেষ। এইভাবে তুমি লিখে দিলে ইজিলি পেয়ে যাবা। আচ্ছা, অনেকে 10 অ্যান্সার দিয়ে দিছো যে কর্মস্থল কেমন ছিল, এটা আমরা সবাই জানি কর্মস্থল ছিল ছোট, যারা পরিধি ছোট মানে হচ্ছে তার জমিটা ছিল অনেক ছোট, তাই হচ্ছে মানে হচ্ছে তার জীবন যে পরিধি এটাকে ছোট বোঝানো হচ্ছে। ওকে ওকে, তারপর হচ্ছে কত বছর বয়সে বনফুল লিখছে, এটা হচ্ছে আমরা সবাই জানার কথা। বনফুল আচ্ছা, বনফুল হচ্ছে আমরা কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে পাই, উনি হচ্ছে 15 বছর বয়সে বনফুলটা লেখে। ওকে ভাইয়ারা, পিডিএফ ভাইয়ারা শেয়ার করে দাও, একটা শেয়ার করে দিয়ে একটা এসএস মানে হচ্ছে স্ক্রিনশট আমাদের পেজে, রয়্যাল এডুকেশন পেজে দিয়ে দাও। ভাইয়ারা বসে আছে, সাথে সাথে পিডিএফটা দিয়ে দিবে। ওকে, পিডিএফ এ প্রথম যে কথাগুলো আছে যে সোনার তরী কয়বার বলা হয়েছে, তরী কয়বার কথা বলা হয়েছে, এগুলো যদি না পাও অনেক ইম্পর্টেন্ট। আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, তোমার ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো দেখাচ্ছে যেগুলো আসে। ওকে, এরপরে সোনার তরী কবিতায় কি নিরূপায়, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন বলতে বলতে নিরূপায়, দেখো লাইনগুলো যদি ভালোভাবে পড়ো ইজিলি ক্লিয়ার তোমাদের কাছে। নিরূপায় কি, আমরা যদি লাইনটা চিন্তা করি যে সোনার তরী কবিতায় কি নিরূপায়, ঢেউগুলো নিরূপায়, একটা লাইন ডিরেক্ট আছে যে ঢেউগুলো নিরূপায়। এটা যদি তুমি লাইনটা না জানো, যে অনেক সময় কবি নিজে, কারণ উনি কোনো উপায় পাচ্ছে না, অনেকে কবি নিজে দিয়ে আসবে, বাট আসলে না। আর তরুছায়া এটা ছিল না, শুধু লাইনটা ছিল তরুছায়া মসিমাখা, তাহলে লাইনগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে অর্থাৎ কে কৃষকও না, হবে হচ্ছে ঢেউগুলো নিরুপায় ভাবে চলে যাচ্ছে, নিরুপায় কৃষক না। ওকে ওকে, আমি এটা ফার্স্ট আগাচ্ছি কারণ তোমরা এগুলো ইজি টপিক, এগুলা বোঝানোর কিছু নাই। খরপরসা অর্থ কি তোমরা একবার জাস্ট দেখো, মানে তোমার জিনিসটা অনেক ইজি, বাট জিনিসটা দেখো কোথায় 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 আসছে, কোথাও বাকি নাই, সব জায়গায় এসে পড়ছে। তো যেহেতু 7-8-এ আসছে, এটা কেন 24-25-এ আসবে না তুমি আমাকে বলো, অবশ্যই 24-25 আসতেই পারে। ওকে, এটা আমরা যদি টিকা ও শব্দার্থ থেকে জানি, তাহলে আমরা 16 নম্বরটা অ্যান্সার দিয়ে দাও। 16 ক বলতেছো, ঠিক আছে 16, হ্যাঁ, খরপরসা হচ্ছে গিয়ে আমাদের ধারালো বর্ষা। তো এইগুলা তো আমরা তো শব্দটা টিকা পড়লেই বুঝবো, নাহলে কেউ যদি টিকা না পড়ো তাহলে কখনোই বুঝবো না খরপরসা মানে ধারালো বর্ষা। ওকে, চলে যাই পরেরটা। ওকে, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যগ্রন্থ কোন গ্রন্থটা কবি নজরুলকে উৎসর্গ করে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে 14-15-তে, কেন 24-25-এ আসবে না তুমি আমাকে বলো। ওকে ওকে, বলো সঞ্চিতা, খেয়া, বসন্ত নাকি জন্মদিনের, কোনটা অ্যান্সার, কোনটা উৎসর্গ করছে। 17 আচ্ছা, আরো কয়েকজন বললে ভালো হয়। ওকে, এটা অ্যান্সার হচ্ছে বসন্ত। উনি বসন্ত গ্রন্থটা উনাকে উৎসর্গ করে দেয়। কিন্তু আমাকে কি এটা বলতে পারবা যে, নজরুল কোন গ্রন্থটা উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরকে, মানে ভাইস ভার্সা টাইপ,
উনো রিভার্স আছে না, জিনিসটা ওই রকম যে উনি যেহেতু বসন্ত দিচ্ছে তাহলে উনি ওখানে কি উৎসর্গ করছে, নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরকে কি উৎসর্গ করছে? নজরুল রবীন্দ্রনাথকে সঞ্চিতা উৎসর্গ করছে। তো আমরা একটা থেকে দুটা জিনিস বুঝতে পারতেছি, ঠিক আছে। একজন বলছে সঞ্চিতা, ঠিক আছে, উনি হচ্ছে সঞ্চিতা উনাকে উৎসর্গ করছে আর উনি বসন্ত উৎসর্গ করছে। জাস্ট এই জিনিসটা মাথা রাখলেই হয়েছে, অনেক সময় মিলাই ফেলতে পারো। ওকে, ওকে। তারপর তরুছায়া মসিমাখা গ্রামটি কোথায় আঁকা? এটা তো আমি একটু আগে বললাম। তরুছায়া মসিমাখা এটা কোথায়? ওকে, তরুছায়া মসিমাখা অবশ্যই এই পারে না, এই পারে হচ্ছে কৃষক নিজে বসেছিল, নদীকুল না, শূন্য নদী তীরে না, ও পারে। ও পারে বলতে পরপারকে বোঝাচ্ছে, পরপার বলতে হচ্ছে তোমার ইহকালকে বোঝানো হচ্ছে, মানে যে ওই পারে যে গ্রামটা ওইটাকে বোঝানো হচ্ছে। ওইটা ছিল তরু ছায়া, গাছ দ্বারা যে ছায়া, যেটা কালো আকারের, মসি মানে কালো, এটা কালো অন্ধকারে আচ্ছন্ন জায়গাটা। ওকে, ঠিক আছে, যারা পরপার বলছো ঠিক আছে। ওকে, ছোট তরি বলতে কি বোঝানো হয়েছে? আমাকে এটা বলো, ছোট তরি বলতে কি বোঝানো হয়েছে? উনিশ লেখে তারপর অ্যান্সারটা লেখো। দিনাজপুর থেকে একজন দেখছো, থ্যাংক ইউ। উৎসর্গ করা মানে কি? আচ্ছা, উৎসর্গ মানে হচ্ছে তুমি যদি একটা চিঠি লেখো বা একটা গান গাও, তুমি কারোকে বলতে পারো যে আমি তোমাকে ডেডিকেট করে এই গানটা গাইলাম। এটা হচ্ছে এরকম যে উনি জাস্ট উনাকে একটা উপহার টাইপ, যে আমি গানটা বা আমি গ্রন্থটা আমি আপনার জন্য লিখলাম, আমি আপনাকে উৎসর্গ করলাম। তোমরা যে কোনো একটা বই, যে কোনো একটা বইয়ের শেষ পাতায় তোমরা দেখবা যে উৎসর্গ লেখা থাকে, যে এই বইটা কাকে উৎসর্গ করা হয়েছে। তুমি যদি কি বলতে পারো যে আমি ভালো রেজাল্ট করছি, আমি এটা মা বাবাকে উৎসর্গ করলাম, আমি মা বাবার জন্য ভালো রেজাল্টটা করলাম, এটা হচ্ছে উৎসর্গ। এইভাবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করছে ওই কবিতাটা, গ্রন্থটা, এইভাবেই আরেকজনকে উৎসর্গ করছে। তো উৎসর্গ ব্যাপারটা এরকমই। আচ্ছা, অনেকে বলতেছো যে মহাকালে পরিধিকে, আচ্ছা অনেকে বলতেছে মহাকালের পরিধিকে হ্যাঁ ডেডিকেট করা, ঠিক আছে। মহাকালের পরিধিকে বোঝানো হয় নাই। আমিও প্রথমে এটা অনেক কনফিউজ ছিলাম যে মহাকালের পরিধি বলছে যে নৌকার সাইজ ছোট, বাট এটা না, সময় নিষ্ঠুরতাকে বোঝানো হয়েছে। কেন সময় নিষ্ঠুরতাকে বোঝানো হয়েছে? যে তুমি তুমি মানে তুমি চিরকাল বেঁচে থাকবা না। তো নৌকা যতই বড় হোক, যতই বড় হোক, তুমি উঠতেই পারবা না। সময় নিষ্ঠুরতাকে বোঝানো হয়েছে। আমি এই জন্য এটা দিলাম। দেখো, এটা কোনো জাস্ট রাবিতে পড়ছিল এইবারই, জাস্ট আগের বারই পড়ছিল। আমি স্যারদের সাথে কথা বললাম, স্যাররা সবাই বলছে এটা হবে না। রাবিতেও অ্যান্সার দিছিল সময় নিষ্ঠুরতাকে। সময় নিষ্ঠুরতা বোঝানো হচ্ছে যতই বড় নৌকা হোক, তোমার কৃষকের জায়গা হবেই না। ওকে, ওকে, সময় নিষ্ঠুর, সময় চলে যায়, সো এই জন্য এটা বোঝানো হয়েছে। ওকে, আচ্ছা একটু আগে বললাম যে কত মাত্রার, কত মাত্রার অনেক সময় 5ও থাকে 8ও থাকে, তাহলে আমরা কোনটা দিব? আমরা প্রথমে বলছিলাম যে 8 প্লাস 5 থাকে। 8 হচ্ছে পূর্ণ, 5 হচ্ছে অপূর্ণ। কখনো দুইটা অপশন যদি একসাথে থাকে, সবসময় আমরা পূর্ণটাকে প্রেফার করব, কখনো অপূর্ণটাকে নিব না। তো 8 প্লাস 5 হইলেও আমরা
আমরা 8কেই বলবো। ওকে, আমরা 8 হচ্ছে পূর্ণ মাত্রা, দ্যাটস ওয়াই আমরা 8 বলবো। হ্যাঁ ঠিক আছে, আর যারা বলতেছে ঠিক আছে। এইটাকে তো বললাম, একজন বলতেছে কেন কেন, এটা তো বললাম যে সময় নিষ্ঠুরতা কেন। নৌকা যতই বড় হোক ছোট হোক সময় চলবে, তুমি তার সাথে যেতে পারবা না। যতই বড় হোক নৌকা, সে উঠতেই পারবে না। সো নৌকার সাইজ ডাজেন্ট ম্যাটার, তুমি উঠতে পারতেছো না এটাই ম্যাটার। সো সময় নিষ্ঠুর, সময় চলে যাবে, তোমাকে নিবে না, তুমি রয়ে যাবে, তোমার সাহিত্যকর্ম নিয়ে যাবে। যেমন আমি চলে যাবো, আমার ক্লাসগুলো রয়ে যাবে এইখানেই। ওকে ওকে, সোনার তরী কোন ছন্দে লেখা হয়েছে? একটু আগে বললাম কোন ছন্দে লেখা হয়েছে, মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছে। মাত্রাবৃত্ত 8+5। ওকে, উল্টা করে লেখো না, উল্টা করে লিখলে ভুল হবে। ওকে, ওকে, এই যে একটু আগে বললাম যে কোন সময় কথা উল্লেখ করা হয়েছে। প্রথমে যখন আমি পাঠ পরিচিতি পড়াচ্ছিলাম তখন আমি জাস্ট সার্কেল করে দিয়েছিলাম যে কোন সময়ের কথা বলা হচ্ছে, যে সোনার তরীটা কোন সময়, কৃষক যে ধান কাটছে সময়টা কখন। ঋতু হচ্ছে বর্ষা, আর মাস হচ্ছে শ্রাবণ, আর সময়টা কখন ছিল, দুপুর, বিকাল, সকাল না রাত? 22-এর গ, হ্যাঁ সকাল, ঠিক আছে। এখানে সকাল ছিল না, আমাদের যে প্রভাত ও বেলা ছিল, প্রভাত ও বেলা, প্রভাত ও বেলা ছিল, লাইনটা ছিল প্রভাত ও বেলা। সো প্রভাত মানে তো সকাল, সো এইভাবে একটু চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ এটা একটু ওল্ডিশ আর এটা নিউ। সো এমসিকিউর সময় একটু চলিত ভাষায় অ্যাড করে দিতে পারে, এই জন্য অনেক সময় খরসা বরসা মিলাই ফেলো না আবার, গর্জে জর্জে। ওকে, তরু ছায়া, ওকে, তরু ছায়া মসি মাখা, একটু আগে বললাম তরু ছায়া মসি মাখা, এটা কোন কালার ছিল? একটু আগে বললাম মসি, একটু আগে বলছিলাম যে মসি মানে কি, একটু আগে বলছি তরু ছায়া মসি মাখা, ওই পারে যে তরু ছায়া মসি মাখা, মসিটা ছিল মেঘ, মেঘটা মেনলি মসিকে বলা হয়েছে, কিন্তু এখানে মসিটার রং কি ছিল? হ্যাঁ ওগুলো হচ্ছে ওল্ডেস্ট ভার্সন, প্রভাত হচ্ছে ওল্ডেস্ট ভার্সন, আর হচ্ছে সকাল হচ্ছে এখন ভার্সন। 23-এর ঘ, হ্যাঁ মসি মানে কালো রং। এখানে মসি বলা হচ্ছে মেঘকে, যেহেতু বর্ষা বৃষ্টি আসছে, মেঘকে ওরা মসি মাখা বলা হচ্ছে, কারণ হচ্ছে চারদিকে অন্ধকারে ছড়িয়ে গেছে, অন্ধকার কালো হিসেবে কাউন্ট করা হয়েছে। ওকে, মসি মানে হচ্ছে কালো রং। ওকে, এই পাঠ্য বইয়ে ছাপানো, আচ্ছা চরণ কয়টি? একটু আগে আমি বলছি চরণ কয়টি, এখন বলো তো চরণ কয়টি? আমি শুরুতেই বারবার বলছি যে প্রত্যেকটা চরণই ইম্পর্টেন্ট। আচ্ছা ভাইরা, ওকে, তোমরা বলে ফেলো এটা কি 36টি, 40টি, 42টি না 48টি? ওকে, আমরা একটুকে বলছিলাম, আমি বারবারই বলছি অ্যান্সার হচ্ছে 42টা, কারণ আমি ইচ্ছা করে বারবার উল্লেখ করতেছিলাম যে 42টা লাইন থেকেও যদি আমি একটা করে কোশ্চেন নেই তাহলে হয় 42টা কোশ্চেন। আজকে ক্লাসে 30টা কোশ্চেন করলে আর থাকে 12টা, 12টা কোশ্চেন এত হয়ও না, 12টা কোশ্চেন হয় কবি পরিচিতি থেকে বা পাঠ পরিচিতি থেকে, এগুলো আসে না, এইগুলোই আসে এর চেয়ে বেশি, সোনার তৈরি থেকে খুব একটা পেঁচানোর কিছু নাই। ওকে, তো অ্যান্সার হচ্ছে 42টি চরণ, 42টি চরণ। ওকে, আচ্ছা এটা তো আর কিছু বলার নাই। সোনার তরী কাব্যগ্রন্থ কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলো, কোনটা থেকে নেওয়া হয়েছে? 42টা ঠিক আছে, যারা বলেছো গ বলেছো ঠিক আছে। কে ওকে, আমরা জানি যে সোনার তরী কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে সোনার তরী। তো এখানে যেহেতু আমাদের কনফিউজ করার জন্য এগুলা দিয়ে সোনার তরী দেয় নাই, তো অনেকে বলতে পারে যে এইচএসসির সময় মাথা কাজ করে না যে কখনই কোনটি হবে না এরকম অপশন
থাকতেই পারে, কারণ তখন মনে হবে যে এটা তো জীবনও হবে না। তখন আমরা প্রথম ভাববো যে কনফিউজ করার জন্য হয়তো এটা দিচ্ছে, বাট অ্যান্সার এটাই। অ্যান্সার হচ্ছে কোনটি নয়, অ্যান্সার হচ্ছে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সোনার তরী কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম। ওকে, অনেকে গ বলছো, থ্যাংক ইউ। ক্লাস প্রায় শেষের দিকে, আমাদের আর খুব একটা এমসিকিউ নাই। আচ্ছা, প্রশ্রব, এটা এটা একটু আলাদা কোয়েশ্চেন একটু দিলাম যে প্রশ্রবণ শব্দটা আসতে পারে, যেটা আমি বইয়ে দেখলাম। এটা তোমাদের শব্দ তো টিকায় আছে নাকি আমার মনে নেই, বাট ইম্পর্টেন্ট, যদি থাকে তোমরা অবশ্যই পারবা, আর না পারলে আমি বলে দিচ্ছি। তোমরা যারা পারো এটা অ্যান্সার করে দাও। নাম্বারটা একটু কাইন্ডলি লেখো, নাহলে বোঝা যায় না যে কত নাম্বারটা বলতেছো। আচ্ছা, বুঝছি, আমি বলে দিই। এটা হয়তো একটু উইয়ার্ড কোয়েশ্চেন হতে পারে। এটা অ্যান্সার হচ্ছে ঝর্ণা। ঝর্ণাকে প্রশ্রবণ বলা হয়। ঝর্ণা অর্থ প্রশ্রবণ। এটা একটু মনে রাখো, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু ব্যতিক্রম, এটা একটু মনে রাখো। সোনার তরী কবিতার ক্ষেত্রে কোনটি সঠিক? তোমরা একটু দেখে বুঝতে পারো যে কোনটি সঠিক। এটা আমি প্রথমেই বলেছিলাম জীবন দর্শন, কারণ হচ্ছে এটা রূপক কবিতা, এটা একজনের জীবনী নিয়ে কথা বলা হয়েছে, যে তার জীবন যে ছোট ক্ষেত্র, কিন্তু সে যে ধান নিয়ে যে বসেছিল, এই পুরাটাই তার জীবনে সম্পর্কে বলা হয়েছে, যে তার জীবন সময়টা কত নিষ্ঠুর। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এই জিনিসটা আমরা প্রমাণ পাই এখানেই, যে সময়ের স্রোত কখনোই ওয়েট করবে না তোমার জন্যে। ওকে, তাহলে এটা জীবন দর্শন। এগুলা পড়াই কোনো দরকার নাই, নাটক তো হওয়ার কথাই না, সে তো নাটক করবে না বসে বসে এখানে। আচ্ছা, যাই হোক। ওকে, বর্ষা আকাশে ঘন মেঘে গর্জন বুঝাইতে কি বোঝানো হয়েছে? এটা আমাকে বলো। এটা একটু ব্যতিক্রম কোশ্চেন, এটা কোনো সালে পড়ে নাই, কিন্তু পড়তে পারে, এই জন্য আমি জিনিসটা দিয়েছি। আর ঢাকা ইউনিভার্সিটি কখনো তোমার কোশ্চেন রিপিট করে না। সো চেষ্টা করবা নতুন নতুন জিনিস, কোশ্চেন ব্যাংক তো অবশ্যই সলভ করবে, নাহলে বুঝবো না যে কি টাইপের কোশ্চেন হয়। ঢাকা ইউনিভার্সিটি কখনো রিপিট করে না, কিন্তু যেহেতু রিপিট করে না, আমাদের তো কোশ্চেন আগে সলভ করতে হবে যে প্রিভিয়াস ইয়ার কি টাইপের আসতেছে। সো আমি প্রিভিয়াস ইয়ার থেকে চিন্তা করে বুঝতেছি যে এইভাবে একটা লাইন দিয়ে বলতে পারে যে এটা কি বোঝানো হয়েছে, কারণ এটা একটু ব্যতিক্রম। আচ্ছা, আটাশের প্রতিকূল পরিবেশ, প্রতিকূল আবহাওয়া, ঠিক আছে, প্রতিকূল আবহাওয়া। তার আবহাওয়া তার দিকে ছিল না, তার অপোজিট সাইডে কাজ করতেছিল। কারণ তার যদি পরিবেশটা ভালো হতো, সে সুন্দর করে নদীটা পার হতে পারতো, নৌকা পাইতো আরো, কিন্তু সে নিষ্ঠুর সময়ের জন্য সে সবকিছু হারায় এবং একা রহিনুপুরীর মতো পড়ে থাকে ছোট ক্ষেতে। ওকে, ওকে, এখানে কালস্রোতের কাছে মানুষের কোনো মূল্য নেই, কোন চরণ দিয়ে বোঝানো হয়েছে? এটাও কিন্তু কোনো সালে পড়া নেই, পড়তে পারে, ইম্পর্টেন্ট। ওকে, এটা আমি একটু আগেও বলেছি যে তা মানুষের মূল্য নাই, এটা লাইন দিয়ে কি বোঝানো হচ্ছে? নাম্বারটা লিখে নিও। ওকে, তো এটা অ্যান্সার হচ্ছে শূন্য নদীর তীরে রহিনুপুরী। মানে হচ্ছে শূন্য নদীর মধ্যে তাকে ফালায় যে মাঝি চলে গেল, যে সে যে একা পড়ে রইল, সে তার কোনো মূল্য রইল না, এটাই বোঝানো হচ্ছে। মানুষের কোনো মূল্য থাকে না, তার যে সাহিত্যকর্ম এটাই আমাদের মানে পরবর্তী প্রজন্ম দেখতে পাবে, কিন্তু সে সারা জীবন বেঁচে থাকবে না, এটাই বোঝানো হচ্ছে। তার মানে মানুষের মূল্য থাকে না, কিন্তু তার সাহিত্যকর্ম সারা জীবন বেঁচে থাকে, এটাই বোঝানো হচ্ছে এক কথায়। মানে সাহিত্যকর্মে মৃত্যু নেই, জিনিসটা হচ্ছে এটাই বোঝানো হচ্ছে। কৃতিত্ববানের মৃত্যু নেই, সাহিত্যবানের মৃত্যু নেই, যেটাই বলতে চাও তোমরা। ওকে, গর্জে, একটু আগে আমি তোমাকে বললাম যে গর্জে বলতে কি বোঝানো হচ্ছে। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, আর ওল্ডেস্ট ভার্সন ছিল গর্জে। গর্জে, এটা আমরা তোমার একটু আগেও বলেছিলাম সেম জিনিসটাই, তো আমি আর কোনো রিপিট করলাম না। সেম জিনিসটা মনে পরেরটাও সেম। আচ্ছা, বর্ষা, এই যে সেম জিনিসটা আমি একটু আগেও এটা বললাম যে বর্ষার লেটেস্ট রূপ, এখনকার রূপ, এটা আগের রূপ ছিল বরষা। বরষা আগের রূপ ছিল বরষা। ওকে, বারেক, এই যে এটাও একটু উইয়ার্ড কোয়েশ্চেন, আমি খুবই ভালো লাগছিল যে বারেক, বারেক শব্দটা আসতে পারে যে বারেক বিরাও তুরি কুলেতে এসে। এখানে বারেক বলতে কি বোঝাচ্ছে? যে বারেক বিরাও তুরি, এখানে বারেক কি বোঝানো হচ্ছে? বারবার, পুনরায়, অনুমতিক্রমে, নাকি একবার? কি বোঝানো হচ্ছে? এটা আমাকে জাস্ট অ্যান্সার দাও।
তোমরা বারেক শব্দ অর্থ কি জাস্ট আমাকে এটা বলো। ক্লাস তো মনে হয় শেষ, আর নাই মনে হয় এমসিকিউ। আর বাংলায় 90+ তোলা খুবই টাফ হয়ে যায়, কিন্তু তুমি যদি এমসিকিউ 30টার মধ্যে 28টা, অনেক সময় আবার 29টাও, এটা খুবই উইয়ার্ড হয়ে যায়। বাট তোমরা যদি এটা তুলতে পারো ইজিলি 90+ তুলতে পারবা। এমসিকিউ টার্গেট করতে হবে তোমাকে, সিকিউ দিয়ে মার্ক তুলতে পারবা না, কারণ সিকিউতে তোমাকে 8 করে দিলেও 2 নাই, 2 গুণ 7 নাই, 14 মার্ক অলরেডি তোমার নাই, তুমি 90 তুলতেই পারবা না, কারণ তোমাকে তো কেউ, তোমার যদি 9 করেও দেয় সবগুলাই 7 মার্ক নাই। ওকে, 7 মার্ক নাই, তুমি যদি এখানে 30-30 পাও তাহলে 90+ পাওয়ার চান্স আছে। তো তুমি বাংলায় ভালো করবা ইনশাল্লাহ, তুমি ভালো করে লেখো তাহলে অবশ্যই তোমাকে দিবে, 9-8 করে দিবে। এবং এরকম যদি মার্ক তুলতে পারো যে 27 থেকে 30 পর্যন্ত, 30-30 পাওয়া টাফ, 29ও ধরলাম, 28ও ধরলাম, তাহলে তোমরা 88 থেকে 90 পাওয়া যাইতে পারে, যদি সব সিকিউ 8 পাইলেও অসম্ভব, 9 করে পেতে হবে, যেটা একটু টাফ। সো বাংলায় 87 থেকে 92 এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড মার্ক, যেটা হাইয়েস্ট মার্ক হিসাবে কাউন্ট করা হয়। ওকে, আর এভারেজ মার্ক থাকে তোমার 84 থেকে 86, এইটুকুই তোমার এভারেজ বাংলা মার্ক থাকে। ওকে, 90+ পাওয়া যদি তোমার ভালোভাবে পারো অবশ্যই 90+ পাবা, কেন পাবা না। ওকে, তো বারেক শব্দের অর্থ একবার বারেক ভিড়াও তৈরি কুলেতে এসে, মানে একবার কুলেতে এসে জাস্ট নৌকাটা থামাও, এটাই তার মিনতি। ওকে, মিনতি করে নাই, সে জাস্ট একবার, বারেক বলতে একবার। ওকে ওকে আচ্ছা, ঠাই নাই কয়বার বলা হয়েছে নাকি? ঠাই নাই কেমন? আচ্ছা, ঠাই নাই কি মনোভাব পাওয়া হয়েছে? ওকে, ঠাই নাই বলতে এখানে হতাশা, মানে ঠাই নাই বলার পর তার হতাশাটা মন ভরে গেছে, সো এইটা অ্যান্সার হবে হতাশা। ঠাই নাই মাঝির কি ইয়া বের হয়েছে? হতাশা। ওকে, বাংলা ফার্স্টের জন্য, পদ্যের জন্য তুমি লাইনগুলো ভালোভাবে পড়ো, আর গদ্যটা গদ্যটা তুমি ভালোভাবে রিডিং দাও, লাইন কোনো স্কিপ করবা না। লাইন স্কিপ করলে বলতেছি তো, এই যে যেমন একটু আগে বললাম বারেক শব্দটা, তোমরা লাইনটা একটু বুঝে পড়লে, সবসময় লাইনটা পড়ে গেলে বুঝবা না, এটা একটু স্যারদের জিজ্ঞাসা করতে যে স্যার এই লাইনটার মানে কি, বা ওয়ার্ডটার মিনিং কি, তাহলে তোমরা বুঝতেই পারবো না যে এইভাবে বারেক। আমি নিজে জানতাম না প্রথম, পরে আমি যখন অ্যাডমিশন টাইমে যখন বারেক শব্দটা আসছে, তখন আমি বুঝলাম যে বারেক তো জাস্ট একটা ওয়ার্ড দেখে গেছি, বারেক বিড়াল তৈরি কুলেতে এসে, তারপর ছন্দের মিলানোর জন্য বলছে, বাট বারেক বলতেছে একবার বুঝাইছে, এটা আমি বুঝি নাই। ওকে, 34-এর গ, এটা তো বলছি, আর বলার কিছু নাই। ওকে, আর মনে হয় একটা এমসিকিউ, বা এটাই হয়তো শেষ এমসিকিউ। সোনার তরী বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? আমি বারবার বলছি বাঁকা জল বলতে নিষ্ঠুর সময়কে বোঝানো হয়েছে। বাঁকা জল বলতে কালস্রোতকেও বোঝানো হয়। কালস্রোত বলতে নিষ্ঠুর সময়, মানে সময় চলে যাবে, স্রোত চলে যাবে, তোমাকে রয়ে যাবে, তুমি রয়ে যাবে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এটাই বোঝানো হচ্ছে। ওকে, তো ভাইয়ারা ক্লাস এখানে আমাদের আপাতত শেষ। তোমরা হয়তো বুঝতে পারতেছো যে কি টাইপের এমসিকিউ হতে পারে। আর আর ভাই আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। আচ্ছা আচ্ছা, তো বাংলার জন্য কি করব, তো বললামই তো তোমাকে কি করতে হবে। আচ্ছা, তো আমরা আজকে এখানেই শেষ করছি। তোমরা হয়তো বুঝতে পারতেছো যে সোনার তরী কি টাইপের এমসিকিউ হতে পারে। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকবে, আমাদের সাথে থাকবে, আমরাও সামনে আরো অনেক কিছু নিয়ে আসবো। আজকে যেমন আইসিটি বাংলা ক্লাসও, আইসিটি আর ইংলিশ ক্লাসও আছে, তোমরা অবশ্যই থাকবে, সাথে থাকো। রয়্যাল এডুকেশন পেজটা ফলো করে রাখো আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, আর শেয়ার করে দাও। ভাইয়ারা অলরেডি বসে আছে তোমাদের পিডিএফটা দিয়ে দেওয়ার জন্য। আজকের জন্য থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।